প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি ইতিপূর্বে নানান গদ্য পদ্য আলোচনা করেছি। যেমন করেছি হচ্ছে তেলেনেপোত আবিষ্কার, যেমন করেছি হচ্ছে বাড়ির কাছে আরসিনগর, নুন, বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, আরও অনেক গল্প। আশা করি তোমাদের ভালো লাগছে। আমি ইতিপূর্বে শুরু করে দিয়েছি ডাকাতের মা। ডাকাতের মা গল্পর আজকে চতুর্থ পর্ব হবে। তোমরা মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা এর চতুর্থ পর্ব শুরু করছি 5 নম্বরের প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। বুঝতে পারলে কোশ্চেনটা? বক্তার এ কথা বলা কারণ প্রসঙ্গ আলোচনা করো। প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী ডাকাতের মা ছোট গল্প থেকে গৃহীত আলোচ্য স্বগোক্তিটি ডাকাত সর্দার সৌখীর বিধবা মায়ের কথা বলছে। এক শীতের রাতে সৌখীর মা যখন কম্বল মুড়ি দিয়েছে একাকী শুয়েছিল, তখন বাড়ির উঠোনে নোনা আতা গাছ তলায় শুকনো পাতার একটা খড়খড় শব্দ শুনতে পেল। সে গন্ধগোকুলের বা শিয়ালে ঘুরে বেড়ানো আওয়াজ বলে তাদের মনে করলো, সে অর্থাৎ ডাকাতের মা মনে করলো, ভাবলো যে ওরা হয়তো কিছু খেতে এসেছে। সেই সময় সৌখীর মা খুব শীত করতে লাগলো। সেই সময় সৌখীর মায়ের খুব শীত করতে লাগলো। এই প্রসঙ্গেই তার গায়ে দেওয়া পুরনো কম্বলটার বয়স যখন সে হিসাব করছিল, তখন একটা টক টক শব্দ তার কানে এলো। এই ডাকাটা শুনে তাকে টিকটিকির ডাক বলে মনে করলো সৌখীর মা। টিকটিকি তার ভাবনার ব্যাঘাত ঘটালো বলে হতাশ সৌখীর মা ভাবলো যে টিকটিকিও যেন তার দুঃসময় সুযোগ নিয়ে তার সঙ্গে মস্করা করছে। সৌখীর মায়ের দুঃসময় কারণ মূলত দুটো। প্রথমত, ছেলে সৌখী ডাকাতির দায় জেলেবন্দি। দ্বিতীয়ত, অভাবের তাড়নায় বাধ্য হয়ে সে তার নাতি বৌমাকে বেয়াই বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সৌখীর মা এইভাবেই হতাশ যে তার সঙ্গে টিকটিকিও মস্করা করছে। এরই পরিপ্রেক্ষিতে তার খোদপূর্ণ স্বগোক্তি করেছেন, হাতি পাকে পড়লে ব্যাঙ পর্যন্ত তাকে লাথি মারে। বুঝতে পারছো তোমরা? আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাই। প্রশ্নটা হলো, ঘুমের অসুবিধা হলেও কার কী কারণে ঘুমের অসুবিধা হয়? প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী ডাকাতের মা ছোট গল্পে ডাকাত সর্দার সৌখীর মায়ের কথাই এখানে বলা হয়েছে। শীতকালে মাথা পর্যন্ত কম্বল দিয়ে মুড়ে না শুলে সৌখীর মায়ের ঘুমের অসুবিধা হয়। কিন্তু বেশ কয়েক বছর আগে এই অভ্যাসটা তাকে অসুবিধায় ফেলেছিল। কোনো এক শীতের রাতে সে যখন কম্বল মুড়ে ঘুমেচ্ছিল, তখন রাত দুপুরে সৌখী ফিরে এসে দরজায় নিয়মত সাংকেতিক টোকা দিলেও তার মায়ের কানে সেই শব্দ পৌঁছয় না। অনেক ডাকাডাকির পর অবশেষে সে জেগে ওঠে এবং দরজা খোলে। প্রচণ্ড রেগে গিয়ে সৌখী তখন তার মাকে খুব মারধর করে, এই বলে শাসানি দেয় যে অমনভাবে নাক মুখ ঢেকে সে যদি আর কোনোদিন মাকে ঘুমোতে দেখে তবে তাকে খুন করে ফেলবে। মার খাওয়ার পর ছেলের এই শাসানি শুনে সৌখীর মা কিন্তু মোটেও দুঃখিত বা অপমানিত বোধ করেনি, বরং সে নিজের ভুল বুঝতে পারে। তাই ঘুমের অসুবিধা হলেও জেলে থাকা ছেলের নির্দেশ মতো 5 বছর ধরে একদিনের জন্যও সৌখীর মা শীতে নাক মুখ ঢেকে শোয়নি। প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী ডাকাতের মা ছোট গল্প থেকে উদ্ধৃত মন্তব্যটি ডাকাত সর্দার সৌখীর বিধবা মার কথা বলা হয়েছে। কোনো এক শীতের রাতে সৌখীর মা যখন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, এই সময় বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার একটা খড়খড় শব্দ শুনতে পেয়ে সে ভাবল, প্রথমে তার মনে হলো হয়তো এটা গন্ধ গোকুলের বা শিয়ালে ঘুরে বেড়ানোর শব্দ, ওরা হয়তো কিছু খেতে এসেছে। সেই সময় সৌখীর মা খুব শীত করলে এই প্রসঙ্গে তার গায়ে দেওয়া পুরনো কম্বলটার বয়স তখন সে হিসাব করছিল, তখনই একটা টক টক শব্দ তার কানে এলো। টিকটিকির ডাক মনে করলো সে, টিকটিকির প্রতি বিরক্ত প্রকাশ করলো সে। এরপর টিনের কপাটের ওপর টোকা মারলো, যেরকম শব্দ হয় ঠিক সেই মতো দরজায় 2টো টোকার শব্দ শুনতে পেল সৌখীর মা আবার এই কনকনে শব্দ শুনে তাই বুঝতে পারলো যে আগের শব্দটিও সেই ক্ষেত্রে টিকটিক আওয়াজ ছিল না। সুতরাং বহিরাগত কেউ দরজায় বাইরে দাঁড়িয়ে আছে
অনুমান করেই সে বিছানা ছেড়ে উঠে বসল। এই প্রশ্নটাও আমাদের আলোচনা হয়ে গেল। এইবার আমরা যে প্রশ্নে যাব সেই প্রশ্নটা শোনো ভালোভাবে। কি কপাল নিয়ে এসেছিল, কার সম্বন্ধে কেন এই কথা বলা হয়েছে? প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী ডাকাতের মা ছোট গল্প থেকে গৃহীত এই উদ্ধৃতিটি প্রকৃতপক্ষে ডাকাতের সর্দার সৌখীর পৌরা বিধবা মায়ের ভাবনা। সৌখীর দ্বিতীয় পক্ষের স্ত্রী একমাত্র পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সৌখী জেলে। সৌখীর অনুচররা প্রথম 2 বছর ধরে প্রতি মাসে তার পরিবারকে টাকা পাঠালেও পরবর্তীকালে টাকা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। এমনিতেই সৌখীর দ্বিতীয় স্ত্রী শরীর শীর্ণ ছিল, তার ওপর ছেলে হওয়ায় ধকল এবং চরম আর্থিক অনটন তাকে আরও রুগ্ন করে তোলে। এই রকম চরম অর্থকষ্ট ঘোচানোর জন্য সৌখীর মা ও বউ যে খেটে অর্থ উপার্জন করবে তাও সম্ভব নয়। রোগা শরীর নিয়ে সৌখী দ্বিতীয় স্ত্রী পক্ষে পরিশ্রম করা কার্যত অসম্ভব। আবার যাতে গোয়ালা বলে সৌখীর মায়ের পক্ষে ঝি চাকরের কাজ করাও সম্ভব নয়। তাছাড়া করতে চাইলেও সৌখীর মা বউকে কেউ বিশ্বাস করতো না। তাই বাধ্য হয়ে সৌখীর মা তার নাতি পুত্রবধূকে বেয়াইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। দারিদ্র পীড়িত নাতির মন্দ ভাগ্যের কথা স্মরণ করে ঠাকুমা এরপর বলে, যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুইতকারি করতে সাহস করেনি কোনো দিন, তারই কি না দুবেলা ভাত জোটে না? সুতরাং ডাকাত সর্দারের 4-5 বছরের একমাত্র ছেলে যে কোনো দিন বাবাকে দেখল না, মা যার চির রুগ্না, চরম দারিদ্র্যের জন্য যাকে মা সহ দাদুর বাড়িতে থাকতে হয়, তার সম্বন্ধে ঠাকুমা এমন ভাবনা তো ভাববেই। তাহলে বুঝতে পারলে তোমরা। এরপর আমরা নেক্সট প্রশ্নে যাই। মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? বক্তার কথা ভাবার কারণ কি? প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী ডাকাতের মা ছোট গল্পে আমরা দেখি যে ডাকাত সর্দার সৌখী জেল থেকে আগে ছাড়া পেয়ে 5 বছর পর একদিন রাত 9টা নাগাদ বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে সে তার বিধবা মাকে নিজের গায়ে নতুন কম্বলটা দিয়ে মার পুরনো কম্বলটা নিয়ে শুয়ে পড়ে। ভোরবেলায় হই হট্টগোল শুনে সে বাইরে বেরিয়ে এসে দেখে যে পেশকার সাহেব লোটা চুরি অপবাদ স্বয়ং মাতাদিন বা বাসওয়ালাকে নিয়ে দারোগা সাহেব তাকে বাড়িতে তদন্তের জন্য উপস্থিত হয়েছে। দারোগা সাহেব এরকম লোটা দেখিয়ে যখন লোটাটা বাসওয়ালার কাছে 14 আনা বিক্রি করার কথা সৌখীর মাকে জিজ্ঞাসা করে, তখন তার মুখ থেকে কোনো কথা বেরোয় না, শুধু একবার ছেলে সৌখীর দিকে তাকিয়ে মাথা হেঁট করে নেয়। যে ফলে সদ্য ঘুম ভাঙা সৌখী বুঝতে পারে যে চরম অভাবের তাড়নায় মাত্র 14 আনা জোগাড় করার জন্য তার মা শেষমেশ একটি ঘটি চুরি করেছে। সৌখী ভাবে যে মা তাকে তার অনটনের কথা বললেই তো সে তার বঞ্চিত 90 টাকা সঞ্চিত 90 টাকা দিয়ে মাকে সাহায্য করতে পারত। তা না করে মাত্র 14 আনার জন্য ছিঁচকে চুরি করতেই গেল সে। এ কারণেই পুরুষতন্ত্রে বিশ্বাসী ডাকাত সর্দারের মনে হয়েছে মেয়ে মানুষে আর কত আক্কেল হবে। বুঝতে পারলে তোমরা ছাত্রছাত্রীরা? এইগুলো খুব ইম্পর্টেন্ট এবারে 2022-এর জন্য। খাতায় অবশ্যই পারলে লিখে ফেলো, এইগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এইবার আমরা আর একটা কোশ্চেনে যাই। সেই কোশ্চেনটা হলো, ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর জেল জীবনের পরিচয় দাও এবং তার দ্বিতীয় স্ত্রীর পরিচয় দাও। প্রখ্যাত কথা সাহিত্যিক সতীনাথ ভাদুরী ডাকাতের মা ছোট গল্পের প্রধান পুরুষ চরিত্র সৌখী শেষবারটা ধরে মোট 3 বার জেলে গেছে। আর এর আগে 2 বারই কিন্তু জেল থেকে ফেরার সময় তার ডাকাত বাবার মতো তারও স্বাস্থ্যের উন্নতি ঘটেছিল। অবশ্য শেষবার বাড়ি ফেরার সময় সৌখী বেশ রোগা হয়ে যায় এবং তার চুলেও পাক ধরে। শেষ জেল জীবন জেল ঠিকাদারদের অধীনে কাজ করে 90 টাকা উপার্জনও করেছিল সে। জেল জীবনে সৌখী ডাকাত সুলভ অভিজাত্য নিয়ে চলতো। যাবজ্জীবন আসামিদের সঙ্গে কথা বললেও ছিঁচকে কদুচোরদের সঙ্গে কথা পারতপক্ষে বলতো না সে। তৃতীয়বারের জেল জীবন সংক্ষিপ্ত করার জন্য প্রধান জমাদারকে সৌখী ঘুষ দিয়েছিল, যাতে এই জমাদার জেল সাহেবের কাছে সৌখীর জন্য সুপারিশ করে। লাট সাহেবের জেলখানায় পরিদর্শনে এলে জেলে তার কাছে সৌখী কাজকর্মের প্রশংসা করলে খুশি হয়ে লাট সাহেব তাকে বন্দির জীবন থেকে নিষ্কৃতি দেন। সুতরাং সৌখীর জেল জীবন তার কাছে অনাকাঙ্ক্ষিত হলেও সে জীবন যথেষ্টই নিরুপদ্রব ছিল।
এই গল্পের একটি অপ্রধান চরিত্র হলো সৌখী, দ্বিতীয় স্ত্রী। সৌখীর সঙ্গে বিয়ে হবার পর স্বামী শাশুড়ি নিয়ে সে সুখেই ছিল, কিন্তু গর্ভবতী হবার পরই তার ডাকাত সর্দার স্বামী জেলে যায়। ফলে স্বামীর অনুপস্থিতিতে তার ছেলে হয়, এমনকি ছেলেকে বড় করেও তুলতে হয় তাকে। এমনিতেই সৌখীর দ্বিতীয় স্ত্রী চেহারায় খুব শীর্ণ ছিল, অর্থাৎ রোগা রোগা, আর তার ওপর পুত্রের জন্মের পর একেবারে ভেঙে যায় তার শরীর। মাও ছেলের উপযুক্ত খাবারের জন্যই তার শাশুড়ি মা তাকে সন্তান সমেত বাপের বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ সৌখীর শ্বশুরমশাই দুটো মহিষ থাকায় বউ নাতি অন্তত দুধের অভাব হবে না, কখনো হবে না। বিশেষ করে ভগ্ন স্বাস্থ্যের সময় দুধ অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টিকর একটি খাদ্য। সৌখীর দ্বিতীয় স্ত্রী মনের দিক থেকে ভালো ছিল বলেই শাশুড়ির সঙ্গে তার বেশ সুসম্পর্ক বজায় ছিল। শাশুড়ি ভাবনার মধ্যে আমরা তারই প্রমাণ পাই। নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? সৌখীর মায়ের উক্তি এটা, আর বছরখানেক বাদেই তা সৌখী ছাড়া পাবে, তখনই বউকে নিয়ে সেই রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। এটা তার শাশুড়ি উক্তি, সৌখীর মায়ের উক্তি বউ সম্পর্কে। গল্পের ধারা থেকে একথা মনে হয় যে বংশের প্রদীপ পুত্র সন্তানের জন্ম দেওয়ায় সৌখীর দ্বিতীয় স্ত্রী তার স্বামী ও শাশুড়ি ভালোবাসা আদায় করতে সক্ষম হয়েছিল। এই পর্যন্ত আজকে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগলো। এইগুলো ভালোভাবে করবে, পড়বে, ঠিক আছে, এবং মুখস্থ করবে। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে, সামনে পরীক্ষা তোমাদের, ঠিক আছে? ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।